শুভ সন্ধ্যা। আজকে আমরা বিবেকানন্দ সভাগৃহের সমাগত সুর ও ছন্দ বিবেকানন্দ এই আলোচনা সভা, তারই সঙ্গে তার একটি ডকুমেন্টেশন আমরা আলোচনা সভার পরে দেখতে পাবো। এই উপলক্ষে আমরা প্রায় প্রত্যেকেই জানি স্বামীজি অসম্ভব সঙ্গীতানুরাগী ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কালে সঙ্গীত বিষয়ে তিনি তার পাণ্ডিত্যপূর্ণ মতামত প্রকাশ করেছেন। বিশেষভাবে আমি একটি চিঠির অংশবিশেষ পাঠ করতে চাই, সেইটি এই সবার মূল সুরটিকে আশা করি বাঁধতে সক্ষম হবে। 1900 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে উদ্বোধনের সম্পাদককে লেখা স্বামী বিবেকানন্দের চিঠি। জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনি আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে আরেকটি মন্তব্য করছেন বিশেষ উল্লেখযোগ্য, তুড়ি ভেড়ি কি ভারতে মেলে না? ওই সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়ে মানুষই বাজনা শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল। এর চেয়ে আর কি অধঃপাতে যাবে? ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্র তালের দুন্ধুবিনাদ তুলতে হবে। যেসব মিউজিকে মানুষের সফট ফিলিং উদ্দীপিত করে সেসব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেয়াল টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটায় প্রাণ সঞ্চার করতে হবে। পরবর্তীকালে স্বামীজি যে গান সঙ্গীত রচনা করেছেন বা আমরা যে বেলুড় মঠের যে আরাত্রিক ভজনটি লক্ষ্য করেছি, সেখানে স্বামীজির এই ভাবটিরই সার্থক প্রকাশ লক্ষ্য করা যায়, বিশেষত তার মৃদঙ্গ বাদনের ক্ষেত্রেও। স্বামী বিবেকানন্দ যেমন গানে তেমনি মৃদঙ্গ বাদনেও ওস্তাদ ছিলেন। নৃত্যশিল্পী না হলেও তিনি নৃত্যের একজন ভালো ডেমনস্ট্রেটার। স্বামীজির সঙ্গীত চর্চার এই সব দিক নিয়ে তৈরি হয়েছে ভিডিও অ্যালবাম সুর ও ছন্দ বিবেকানন্দ, রাগ, তাল, নৃত্য। অ্যালবামটি প্রদর্শনের এই অনুষ্ঠানে সকলকে প্রারম্ভিক স্বাগত ভাষণ জানাবেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের পূজ্যপাদ সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুঃ। আজকের সভা একটু বিশেষ ধরনের। আমরা দেখলাম, শুনলাম সায়কের কাছ থেকে কয়েকটি মূল্যবান কথা, সুর ও ছন্দে বিবেকানন্দ, এবং কীরকম সুর কীরকম ছন্দ তার পছন্দ সেটাও তিনি জানিয়েছেন। সেটা প্রায় 100 বছর আগে। বস্তুতপক্ষে কিছু অস্বস্তিকর মন্তব্য হয়তো আমরা শুনলাম, স্বামীজিকে সেই সময় বলতে হয়েছিল যে খেয়াল টপ্পা তুড়িভেরি, খেয়াল টপ্পা বাদলে এবং তুড়িভেরি মৃদঙ্গ এইসব বাজাতে হবে। সেটা একটা সময়ের নিশ্চয়ই ছিল প্রয়োজন। এখনও আমাদের মনে সেই দুর্বল ভাব যায়নি, এখনও তার দরকার। তবে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখন সঙ্গীত চর্চার বহুল প্রচার এবং প্রকাশ ঘটেছে, সেটি মন্দের ভালো। এবং আমরা যারা সঙ্গীত প্রিয় তারা নিজেদের একটু বিশেষ ভাগ্যবান বলে মনে করি, বিশেষ উন্নত সম্প্রদায়ের মানুষ বলে মনে করি যে আমরা সঙ্গীতটা বুঝি, অন্যরা বোঝে না। এবং আপনারা যারা এখানে এসেছেন তারা যদি সেই মানসিকতা নিয়ে এসে থাকেন, আপনাদের আমি অবশ্যই সাধুবাদ জানাবো। তার মানে এই নয় যে আমি সঙ্গীতটা খুব ভালো বুঝি, এটুকু এই দীনতা আমার আছে। আমরা যারা সাধু সন্ন্যাসী
তাদের সঙ্গীত ভালো লাগা উচিত, এবং তারা সুরবোধ, সুরজগতের অবশ্যই বাসিন্দা হবেন, এটা অস্বীকার করার উপায় নাই। তা নইলে কি নিয়ে থাকবে তারা? যাদের সঙ্গীত বা গান ভালো লাগে না, তারা কি নিয়ে থাকে একটু ভেবেছেন কোনোদিন সিরিয়াসলি? তারা ঝগড়া নিয়ে থাকে। জগতে যা কিছু আছে সব আমার হবে এবং তার ভার বোঝা আমি বইব, এই মানসিকতা যাদের, তারা জাগতিক, এবং তারা অর্থাৎ যা আছে তার ভার বইবার জন্যই গান, এই বোঝা, সঙ্গীত। আর যা নেই তার আশা যখন বুকে জাগে তখন গান হয়ে ঝরে পড়ে। এই যা আছে তার বোঝা হচ্ছে ঝগড়া, আর যা নেই তার আশা বুক জুড়ে যখন থাকে তখন সঙ্গীতের স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটে। গান হচ্ছে সেই যা নেই তার জন্য আগতি। এই নেইটা কিন্তু আত্যন্তিক নেই নয়, আত্যন্তিক নেই নয়। আমরা যখন বলি যে আম নেই, শীতকালে বলছে আম নেই, আম নেই যখন তীব্র হবে, আম নেই মানে আমের অ্যাবসেন্স নয়, আম নেই যখন সেই অভাবের বোধটা তীব্র হবে তখন আম আসবেই। এটা একদম নিয়ম, এটা আত্যন্তিক নেই নয় না, এখানে আম নেই, কিন্তু এই নেইটা যখন তীব্র হবে তখন পজিটিভ হবে, আসবে আসবে আসবে, সর্বত্রই তাই। আমরা যা কিছু চেয়েছি যখন তীব্রতা এসেছে তখন, এই যা নেই যখন বললাম তারই প্রকাশ যখন ঘটে সেটাই গান হয়ে ঝরে পড়ে। তার অর্থ হচ্ছে এই, যেটা আমাদের খুব স্থূল দৃষ্টিতে যেটা নেই, সেটা যেটা আছে সেটাকে আমরা ঘরে ভরে রাখি, সেটাকে ব্যাংকে রাখি, সেটা নিয়ে নাড়াচাড়া করি, তীব্র সুখ অনুভব করি, না থাকলে দুঃখ পাই, পাওয়ার চেষ্টা করি। এই নিয়ে যাদের জীবন কাটে, আটপৌরি জীবন, তারা ঘোরতর সঙ্গীত বিরোধী, এটুকু ভাবতে হবে। সুতরাং আপনারা খুব মহৎ মানুষ, আমরা এসেছেন সঙ্গীতের কথা শুনে, সঙ্গীত ভালোবাসেন, এবং যা নেই আপনাদের ভেতরে হয়তো সেই রসবোধ নেই, সেটাকে ধীরে ধীরে জাগাতে হবে। যা নেই অর্থাৎ যেটা আছে তীব্রভাবে, সেই বুদ্ধি, মন, আত্মা, যার বাইরে প্রকাশ নেই, যেটা বললাম, যাকে ঘরে ভরে রাখা যায় না, যাকে নিয়ে কোনো প্রয়োজনের কোনো কিছুই সিদ্ধ হয় না, সেই জিনিসগুলি, সেগুলি স্বর্গের সুধা, সেগুলো এই জগতের নয়, সেগুলো জগদীশ্বর থেকে আসে ডিরেক্ট। সেই বোধ যখন জাগে তখন আমরা সত্যি অত্যন্ত পুলকিত হয়, নতুন জাগরণ ঘটে ভেতরে, নিজেরা নির্মিত হয়ে উঠি তার পদাশ্রিত হবার জন্য, তার পদে স্থান পাবার জন্য। সেই জন্যই সঙ্গীত সাধকের সাধনার ভেতরে এসে গেছে। সঙ্গীতের পিছনে অন্য কোনো অভিসন্ধি থাকে না, থাকা উচিত নয়। সেই অর্থেই স্বামীজি কিন্তু আমাদের বারবার শুনিয়েছেন, সঙ্গীত আমাদের সাধন জীবনের বড় একটা সাধনা অঙ্গ। তা যদি ঘরে প্রাচুর্যের প্রবাহ বন্যা বইয়ে দেয়, তাহলে কিন্তু সেই আবার ঝগড়াই শুরু হবে। সঙ্গীত তখন ঝগড়া হয়ে জীবনকে বিপর্যস্ত করে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সবাই খুব গুণী মানুষ। আমি আশাতীতভাবে আজকে নিজেকে খুব ধন্য মনে করছি। আমি ভেবেছিলাম, আমি ক্যাজুয়ালি বলেছিলাম, তেমন জোর করে বলে রাখা, এদের উপর জোর খাটে না, এত ব্যস্ত মানুষ,
সুরঞ্জন দাস এসছেন, ডক্টর সুরঞ্জন দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এখন যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক। নানা সমস্যায় জর্জরিত, এই যা আছে তার ভারে বিধ্বস্ত, কিন্তু যা নেই, যার সন্ধান নেই জীবনে, আজকে তিনি সেখানে এসেছেন সেই জিনিসটা পাওয়ার জন্য। সঙ্গীতের জগতের একটু স্বাদ পাওয়ার আশা নিয়ে তিনি এসেছেন। আমি বলেছিলাম আসতে হবে, একটু জোর খাটে, বহুদিনের পরিচয়। তা দেখি উনি সকালেও বলে শুনলাম যে আসবেন না, দুপুরেও শুনেছি আসবেন না, এখন বললেন আমি চলে এসেছি, তাড়াতাড়ি যাবেন। এবং আমি তাকে জায়গা ছেড়ে দিচ্ছি, তিনি তার অনুভূতির কথাটা আমাদের জানিয়ে যাবেন। চঞ্চলবাবু এসেছেন, বাজাবেন। শুভঙ্কর বাবু আসবেন, এখন এসে দাঁড়াতে পারেননি। এসে গেছেন? কই এই ঢোকাও। আরে না না কি বিখ্যাত মানুষ, এনার বাজনা আপনারা শুনেছেন, অত্যন্ত গুণী মানুষ, বাজাবেন। আমি এদের সকলকে সাদর অভ্যর্থনা জানাই। চঞ্চলবাবু পাকোয়াজ বাজাবেন এবং ইনি যে স্বামীজির ঘরানার লোক। আমাদের খুব আনন্দ হচ্ছে, এই জন্য যে আমরা বেলুড় মঠে যারা সাধুরা ব্রহ্মচারীরা শিখি, সেই ঘরানাটি শিখি। রাজীব লোচন বাবুর সাথে আমাদের খুব পরিচয় ছিল। আমরা তাকে আমরা সঙ্গীত পাকওয়াজের জগতে আমি বিশেষ করে কয়েকজন পরমগুরু বলে মনে করি। তারই শিষ্যের কাছে আমরা শিখেছিলাম কিছু। তা আমি এদের সকলকে সাদর স্বাগত জানাই এবং সুরঞ্জন দাকে বলি তিনি আমাদের তার মনের কথা একটু বলুন। যদি থাকেন একটু থাকবেন, আর যদি খুব প্রেশার থাকে আপনি নিশ্চয়ই যাবেন। জয় মা। মাননীয় শ্রী স্বামী সুপর্ণানন্দ মহারাজ, মঞ্চে উপস্থিত শুভঙ্কর বাবু, মঞ্চে উপস্থিত চঞ্চল বাবু, সবাই উপস্থিত মিশনের অন্যান্য মহারাজগণ এবং সবাই উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্যে। সুপর্ণানন্দ মহারাজ কিছু বললে না বলাটা খুব অসুবিধা আমার পক্ষে। তবে একটা কারণে যেটা আমি আজকে এসেছি সেটা হচ্ছে কিছু বলার জন্য তেমন নয়, সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে একটা অভিনন্দন জানাতে আজকে সবার উদ্যোক্তাদের। অভিনন্দনটা এই কারণে যে আমরা স্বামীজির বিভিন্ন দিক নিয়ে গবেষণার যে ফসল সেটা দেখেছি, তাকে নিয়ে ক্রমাগত লেখা হয়, ক্রমাগত আলোচনা হয়, কিন্তু সঙ্গীতের প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ এটা নিয়ে কিন্তু তেমন কোনো কিছু গবেষণাও হয়নি, লেখাও হয়নি। এবং এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমার মনে হয় এটা একটা হয়তো প্রথম উদ্যোগ যে সঙ্গীতের প্রেক্ষাপটে, সুরের প্রেক্ষাপটে, ছন্দের প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দকে দেখা। এবং সেই দিক থেকে আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানাতেই মূলত এসেছি। খালি একটা কথাই বলবো, যেখানে স্বামী সুপর্ণানন্দ মহারাজ শেষ করলেন যে যারা সঙ্গীত ভালোবাসে না তারা ঝগড়া করে, নিশ্চয়ই তাই। কিন্তু আমি আজকে মনে করি আজকে আমাদের ভারতবর্ষ যে একটা সাংস্কৃতিক সংকটের মুখে এসে দাঁড়িয়েছে, সেখানে ভারতবর্ষের যে সঙ্গীতের ঐতিহ্য সেটা একটা বড় গুরুত্ব আছে। আমরা আজকে একদিকে যেরকম একটা সংকট, বিশ্বায়নের সংকট, বিশ্বায়নের ফলে নিশ্চয়ই অনেক জিনিস ভালো হয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখনকার তুলনায় এখনকার ছাত্রছাত্রীরা আমাদের যে ইনফরমেশনটা পেতে 2 মাস 3 মাস লাগতো, তারা 1 মিনিটে পেয়ে যায়। একটা দেশের সঙ্গে একটা দেশের আদান প্রদান বেড়েছে,
বলা হচ্ছে পৃথিবী একটা ছোট গ্রাম হয়ে গেছে। কিন্তু অন্যদিকে এটাও ঠিক, ভারতবর্ষের মতো দেশের প্রেক্ষাপটে, বিশ্বায়নের প্রেক্ষাপটে এইসব দেশে জাতীয় সংস্কৃতি কিন্তু একটা নতুন সংকট আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা যখন ছোট ছিলাম, পড়তে শিখলাম, তখন আমরা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, বিদ্যাসাগর দিয়ে শুরু করেছিলাম, বিবেকানন্দ পড়েছিলাম, প্রেমচাঁদ পড়েছিলাম, নজরুল পড়েছিলাম। কিন্তু আজকে যখন একটি ছোট ছেলে বা মেয়ে প্রথম পড়তে শেখে, সে কিন্তু প্রথমে হ্যারি পটার বা স্পাইডারম্যান পড়ে। আমি হ্যারি পটার বা স্পাইডারম্যানের বিরোধী নয়, কিন্তু একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হয়তো অনেকে দেখেছেন, গত বছর একটা খবর বেরিয়েছিল, ছোট্ট একটা খবর বেরিয়েছিল, কিন্তু আমার মতে সে খবরটা খুব গুরুত্ব। একটি ছেলে, 8 বছরের ছেলে, সে স্পাইডারম্যানকে অনুকরণ করতে গিয়ে তার একতলা বারান্দা থেকে লাফিয়ে তার প্রাণটা হারালো। আমি এই ঘটনার প্রেক্ষাপটে এটা বলতে চাই, একদিকে যখন আমরা অন্য সংস্কৃতির সঙ্গে আদান প্রদান করব, আমরা যাতে আমাদের নিজের সংস্কৃতিটা ভুলে না যাই। আমি নিশ্চয়ই কুপমণ্ডুক হয়ে থাকবো না, আমি নিশ্চয়ই আমার ঘরের দরজা জানলাটা খুলে রাখবো যাতে বাইরের হাওয়াটা এসে আমাকে নতুন করে চিন্তা করতে শেখায়। কিন্তু কখনোই আমরা চাইবো না এমন একটা অবস্থায় নিয়ে যেতে যেখানে বাইরের হাওয়াটা এসে আমার বাড়ির ভিতটা নড়বড়ে করে দেয়। আজকে কিন্তু আমরা সেরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। আজকে যখন আমি বিদেশে যাই, তখন দেখি সেখানকার ছেলেমেয়েরা নতুন করে চসার পড়ছে, নতুন করে চার্লস ডিকেন্স পড়ছে, নতুন করে শেলি পড়ছে, নতুন করে কিটস পড়ছে। কিন্তু একটু বুকে হাত দিয়ে বলুন তো, আমরা আমাদের নতুন প্রজন্মকে আমাদের জাতীয় ঐতিহ্য, আমাদের জাতীয় সংস্কৃতি, আমাদের জাতীয় লিটারেচার, সাহিত্য, সেটা কতটা তাদের মধ্যে তুলে দিতে পেরেছি? তার জন্য তাদের দোষ না, দোষটা আমাদের, আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে জড়িত। এবং সেই প্রেক্ষাপটে আমি আবার বলছি, আমি কুপমণ্ডুক হয়ে থাকতে চাই না, কিন্তু বাইরের সঙ্গে আদান প্রদান করতে গিয়ে আমার যাতে জাতীয় ঐতিহ্যটা আমরা না হারাই, আমার পায়ের তলার মাটি যাতে শক্ত থাকে, সেইটা রক্ষা করতে আমরা কিন্তু আমাদের যে গানের ঐতিহ্য আছে, যে সুরের ঐতিহ্য আছে, সেদিকে কিন্তু বারে বারে আমাদের ফিরে যাওয়ার একটা অবকাশ রয়েছে। এবং সেই দিক থেকে আমি মনে করি আজকের যে আলোচনা সভা, আজকের যে ডকুমেন্টারি দেখানো হবে, আজকের যে সভার, সেটা একটা বিশেষ গুরুত্ব আছে। আরেকটা গুরুত্ব আছে, আমি যেভাবে দেখি, আমি যেহেতু ইতিহাসের ছাত্র, আমরা যদি আমাদের ভারতবর্ষে ইতিহাসের ঐতিহ্য দেখি, আমার কাছে সে ঐতিহ্যের দুটো মূল ধারা আছে। একটা হচ্ছে সহনশীলতার ধারা, আরেকটা হচ্ছে বহুমাত্রিকতার ধারা। আজকে কিন্তু খুব জরুরি হয়ে গেছে এই দুটি ধারাকে শক্তিশালী করা। সহনশীলতা, যাতে নাকি আমরা টলারেন্ট হই, একে অপরের সঙ্গে আলোচনা করতে পারি, অন্যের বক্তব্যটা শুনতে পারি, এবং অন্যটা হচ্ছে বহুমাত্রিকতা। ভারতবর্ষের সংস্কৃতি যে বিভিন্ন সাংস্কৃতিক যে ধারার যে একটা একত্রিতভাবে ভারতীয় সংস্কৃতি হয়েছে, সেটাকেও শক্তিশালী করার দরকার। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আবার আমরা স্বামী বিবেকানন্দর যে বাণী, তার যা বক্তব্য, তার যা আদর্শ, সেখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এবং সেক্ষেত্রে যতটা একবার আলোচনার ক্ষেত্রে শুনেছিলাম, তার গানের মধ্যে দিয়েও কিন্তু এই বার্তাটা বারে বারে বেরিয়ে আসছে। এবং সেক্ষেত্রেও কিন্তু, সেই প্রেক্ষাপটেও কিন্তু আজকের এই সবার একটা গুরুত্ব আছে। স্বামী বিবেকানন্দ বারে বারে বলেছিলেন যে শিক্ষা মানে ম্যান মেকিং মেশিন না, শিক্ষা মানে প্রকৃত নাগরিক তৈরি করা, প্রকৃত ক্যারেক্টার বিল্ডিং এক্সারসাইজ। আজকে আমরা অনেক সময় শিক্ষার ক্ষেত্রে বলি কে কত ভালো চাকরি পাচ্ছে, সেটাই হয়তো শিক্ষা দেওয়ার একটা মূল সাকসেসের ইন্ডেক্স।
নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে গিয়ে তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ভালো চাকরি পেতে পারে। কিন্তু আমি মনে করি সেটা একটা দিক। অন্যদিকে আমার কাছে আরও বেশি যে উদ্দেশ্য উচ্চশিক্ষা বিশেষ করে হওয়া উচিত, সেটা হচ্ছে প্রকৃত নাগরিক তৈরি করা, যেটা একজন আমেরিকান ফিলোসফার বলেছেন ইনক্লুসিভ এডুকেশন, যার কথা স্বামী বিবেকানন্দ অনেক আগে আমাদের স্মরণ করে দিয়ে গেছেন, যে নাকি নিজের মতো করে চিন্তা করতে পারে, দেশের কথা, পৃথিবীর কথা, তার সমাজের কথা, এবং নিজের মতো করে চিন্তা করে যে আমাদের যে জাতি গঠনের সমস্যা, ভালো পৃথিবী গঠনের সমস্যা, সেদিকেও তার দৃষ্টিপাত করে তার চিন্তা ভাবনা প্রতিফলন করতে পারে। সেদিক থেকেও কিন্তু আমার মনে হয় যে স্বামী বিবেকানন্দের কাছে আমাদের বারে বারে ফিরে যেতে হবে। এবং যেটা যে গুরুত্ব, যে আজকালকার দিনে ছেলেমেয়েরা, বিশেষ করে নতুন প্রজন্মের, দেখবেন তারা বেশি বই না পড়ে সিডি দেখতে আরম্ভ করে। আমরা ঠাকুমার ঝুলি পড়তাম, এখনকার ছেলেমেয়েরা ঠাকুমার ঝুলি সিডি পড়ে, সিডি দেখে। জানি না যে সিডি দেখে আর ঠাকুমার ঝুলি বইটা পড়ে আমার মতে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স হয়। জানি না, সেটা আজকালকার ছেলে মেয়েদের হয়তো সেটাই অ্যাট্রাকটিভ। কিন্তু এরকম গানের মধ্যে দিয়ে যদি আমরা এই যেটা বললাম যে সাংস্কৃতিক সংকটের একটা চ্যালেঞ্জ, অন্যদিকে আমাদের দেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সহনশীলতার ঐতিহ্য, বহুমাত্রিকতার ঐতিহ্য যদি আমরা তুলে ধরতে পারি স্বামীজির কথার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, সেই প্রেক্ষাপটে যদি আমরা আজকের এই সভাটা দেখি, সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব এই যে সবার মূল উদ্দেশ্য সেটা সাফল্য লাভ করবে। আবার সুবর্ণানন্দ মহারাজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সঙ্গে আজকের যে অনুষ্ঠান তার সর্বাঙ্গীন শুভ সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। সুরঞ্জনদা, আপনাকে ধন্যবাদ। আমি বোধহয় একটু অন্যরকম বলেছি। সুরঞ্জনদা উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এখন যাদবপুরের উপাচার্য। অধ্যাপক তো বটেই, অধ্যাপক নাহলে উপাচার্য হন না। আমি উপাচার্য কথাটা বলতে ভুলে গেছি। আর ভুল হয়েছে একটা বিশাল, সেটা হচ্ছে সর্বানন্দ চৌধুরী, উনি অধ্যাপক, পিছনে বসে আছেন। ওরই আর সব কৃতিত্ব, ওরই কৃতিত্বে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। উনি সব বইটই লিখেছেন, উনি ব্যবস্থা করেছেন, এইসব শিল্পীদের এনেছেন। এখন শুভঙ্কর ব্যানার্জি, আমরা জানি কি সুন্দর তবলা বাজান উনি, আমি তাকে অনুরোধ জানাচ্ছি কি অল্প কিছু বলুন। নমস্কার, আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত মহারাজ এবং সুরঞ্জনবাবু, চঞ্চলবাবু, সর্বানন্দজি, সকলকে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আমি এমনিতে আজকে মনে হয় যবে থেকে এখানে আসবার সুযোগ হয়, সেটা বহু বছর হয়ে গেছে। যখন 12 জানুয়ারিতে অনুষ্ঠান হয় সেই সময় বরাবর এখানে এসেছি অন্যভাবে আমার পুজো দেবার জন্য। আজকে এরকমভাবে আমি বলতে খুব একটা অভ্যস্ত নেই, তো সেই জন্য আমার মনের ভাব যতটুকু আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রকাশ পায় সেটা করবার সুযোগ আমাকে রামকৃষ্ণ মিশন প্রায় 25-26 বছর হলো দিয়ে এসছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্রায় যখন থেকে স্বামী লোকেশ্বরানন্দজি ছিলেন সেই সময় থেকে। আর রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পর্ক তবে থেকে সারা পৃথিবী জুড়ে আমার যত জায়গায় মিশন আছে আমাদের দেশে এবং বিদেশে, কম বেশি সব জায়গায় আমার অনুষ্ঠান করার সুযোগ হয়েছে। তো এমনিতে যা নিজের চিন্তা ভাবনা বা ভাবধারা যতটুকু স্বামীজির অনুপ্রেরণায়, শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ আমাদের ছোট বয়স থেকে সবার যেরকম ঘটে সেরকম আমারও ঘটেছে। আর যখন আমার লম্বা লম্বা বিদেশে যাতায়াত থাকে, অনেকক্ষণ সময় নিয়ে যাতায়াত থাকে, আমার একমাত্র স্বামীজির বই
বহুবার আমার সঙ্গে সঙ্গে থেকেছে, ভুলে ফেলেও এসছি, হারিয়ে এসছি, আবার এখান থেকে নিয়ে গেছি, এরকম বহুবার হয়েছে। তো যেটা আমাকে এক ধরনের একটা শক্তি যোগায়। আমার বরাবর মনে হয়েছে উনি যখনকার মানুষ ছিলেন, প্রত্যেকবার যত সময় বদলেছে, আমাদের পৃথিবীকে দেখার চোখ মন বদলেছে, নিজেদের বয়স বাড়বার সঙ্গে সঙ্গে ওটা যেন আরও অনেক প্রকট হয়ে সামনে ধরা দিয়েছে। ওনার সঙ্গীত চিন্তা সম্পর্কে দু একটা কথা যতটুকু আমি আগে জানতে পেরেছি বা পরের দিকে জানতে পেরেছি, সেই সম্পর্কে বলবার জন্য বিশেষ করে ওনার সুর এবং তালের ক্ষেত্রে কিছু কিছু চিন্তাভাবনা, যেগুলো কয়েকটা লাইন করে আমি একটু লিখে নিয়ে এসেছি, কেন আমার যতটা আমার মনের সঙ্গে মিলেছে, যদি মনে না থাকে যাতে ভুলে না যায়। আমাদের দেশে বা সঙ্গীতকে যেভাবে দেখা হয়, তাতে সুর মাতা, তাল পিতা, এবং সঙ্গীত সে অর্থে ঈশ্বরের সৃষ্ট, মানুষও তাই। সেই শিক্ষা এবং আত্ম উপলব্ধি এবং সঙ্গীত উপলব্ধি থেকেই আমার মনে হয় উনি বলেছিলেন যে মিউজিক ইজ দ্য হাইয়েস্ট আর্ট অ্যান্ড টু দোজ হু আন্ডারস্ট্যান্ডস ইজ দ্য হাইয়েস্ট ওয়ারশিপ। তার কারণ আমার মনে হয় আমরা যদি একটা ত্রিকোণ তৈরি করি, যেখানে ঈশ্বর আছেন, সঙ্গীত আছে এবং আমরা আছি, আমরা যতটা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের কাছাকাছি যেতে পারবো, সেটা আমার মনে হয় সব থেকে ক্লোজনেস হতে পারে। সেভাবে সে প্রসঙ্গে পরে আসছি, যেটা উনিও বলেছিলেন। ভারতীয় মার্গসঙ্গীতের ইতিহাস ও পরম্পরা একটি সুপ্রাচীন, প্রায় কয়েক হাজার বছরের লালিত ও চর্চিত একটি বিষয়। প্রাচীনকাল থেকে মুনি ঋষি এবং মহাপুরুষেরা এর শিক্ষা চর্চা ও রচনা করে গেছেন। এটা ভাবতে গৌরব বোধ হয় যে আমরাও আজ সেই অমূল্য বিষয়টিরই শিক্ষার্থী, কারণ স্বামীজির সঙ্গীত শিক্ষাকালীন যে উপলব্ধি হয়েছিল, তার কণামাত্র সঙ্গীত চর্চা সাধনা করলে তা আমারও হবে, এই চিন্তা একটা মনে শিহরণ জাগায়, সত্যিই জাগায়। কারণ যে উপলব্ধি আমাদের ছোট থেকে বড় হতে হতে সঙ্গীত চর্চা করতে করতে বেড়ে ওঠে, তাতে করে আমরা, আমার যেটা মনে হয়েছে আমি বলছি, নিজেরা বেড়ে উঠি না, সাবজেক্টটা বেড়ে ওঠে। তো একজন শিল্পী শিল্পর কাছে খুবই ছোট, যত দিন যায় সাবজেক্টটা বেড়ে ওঠে, উনি বিশালতাটাকে দেখতে পান বেশি। শিল্পী আমার মনে হয় না বেড়ে ওঠেন বলে, সাবজেক্টটা তার কাছে বেড়ে ওঠে। স্বামীজির সঙ্গীত মনস্কতায় রাগ বাগেশ্রীর মতো মর্মস্পর্শী একটি রাগ ওনার পছন্দ ছিল। এতে বোঝা যায় যে উনি কতটা সংবেদনশীল। তেমনি পাখোয়াজের চৌতাল, তবলা, ঝাঁপতাল এবং তিনতালের বাণী ও বোল রচনায় ওনার টেকনিক্যাল স্কিল, ছন্দবদ্ধতা ও শৈল্পিক চেতনার পরিচয় পাওয়া যায়। এ প্রসঙ্গে আজকের যে সঙ্গীত চিন্তা, এটা আমি এই কারণে লিখেছি যে আমার মনে হয় যে আমরা যদি আরেকটু কনসিয়াসনেস, আমাদের সংবেদনশীলতার যে দায়বদ্ধতা, সেদিকে যদি একটু ফিরে তাকাই, যে কেবলমাত্র দক্ষতা এবং মস্তিষ্কপ্রসূত কিছু চটকদারিতে সীমাবদ্ধ না থাকে, যাতে প্রাণের অভাব হবে। আমার ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রগীতি থেকে শুরু করে মার্গসঙ্গীত সব কিছুই শুনতে ভাল লাগতো। এখন একটা জায়গায় এসছি যেখানে আমার মনে হয় যে 100টার মধ্যে একটা জিনিস হচ্ছে তৈরি গান বাজনার মধ্যে, বাকি অ্যাস্থেটিক্স আছে, মেজারমেন্ট আছে, কোথায় কতটা করলে ভালো লাগবে, কোথায় কতটা না করলে ভালো লাগবে। আর তার মধ্যেই অলরেডি সেই জায়গায় প্রাণের ছোঁয়ার রসদ রয়েছে, যেটাকে আমরা হয়তো আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এখন অনুষ্ঠান বলি না আমরা, যেটা সুরঞ্জনবাবু বললেন, আমরা বলি শো। একটা শো আছে বা আমার একটা গিগ আছে, এগুলো বলেন। এখন আহা বাচ্চারা বলে না, এখন বলে ওয়াও। ওয়াও ফ্যাক্টরটা আছে কিনা অনুষ্ঠানের মধ্যে, সেইটা আমরা খুব একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি আমার মনে হয়। যেটা টাচ করার যে রসদ, যেটা আসল ব্যাপার, যেটার মধ্যে কথা এবং সুর একটা জায়গায় মিলে, যেটা উনি বলেছেন যে ইট ক্যান অ্যাটেইন স্যালভেশন,
যদি সেই সোলটা থাকে, সেইটা বোধহয় হারিয়ে যাচ্ছে চটকদারিত্বের মানে চমৎকারটা বেশি বড় সামনে এসে যাচ্ছে। এই দুটোর ব্যালেন্সের কথা উনি তখনই বলেছিলেন। আমার মনে হয় স্বামীজির শিক্ষায়, চর্চা এবং রচনাতেও তাই ছিল, যে কারণে আমি কিছুদিন আগে একটি কম্পোজিশনের কাজ করেছিলাম, যাতে পাখোয়াজের বাণী হিসাবে চঞ্চলবাবু জানবেন, সর্বানন্দবাবুও জানবেন, যে তাকে গদি গেনে এক ধরনের পাখোয়াজের বোল, বা এরকম বহু পাখোয়াজের বোল আছে। একটি খুব কম ব্যবহার করা পাখোয়াজের বোল, যেটা তবলাতেও পরে এসছে, সেটা হলো ধুমা কেটে। সেই বোল উনি ইউজ করেছেন, আপনারা যখন ছবিটা দেখানো হবে দেখবেন। তো সেগুলো আজকের দিনে আমার মনে হয় বিস্মৃত প্রায়। এরকম ধরনের কিছু বাণী যতক্ষণ না পাখোয়াজ বাজানো হচ্ছে, একজন বলে বোঝাচ্ছেন, ততক্ষণ অবধি দেখা যায় না। আমরা এমনিতে জানি যে সঙ্গীত হলো আমাদের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আমাদের জীবনচক্রের প্রতিটি ক্ষেত্রে নবরসের উপলব্ধি সঙ্গীতের মাধ্যমে সিঞ্চিত হয় এবং প্রত্যেক শিল্পীর চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়ে। পণ্ডিত ভীমসেন যোশীর গান আপনারা এমনি শুনলে, যদি ভিডিওতে ইউটিউবে দেখেন, যারা দেখেছেন সবাই হয়তো দেখেছেন, আমার মনে হয় ওনার চরিত্রের একটা দিক পরিষ্কার ফুটে ওঠে। বা ওস্তাদ বড় গোলাম আলী খাঁ সাহেবের গান, ওনার দিকে তাকিয়ে থাকলে, গানটা শুনলে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ওনার চরিত্রের একটা দিক ফুটে ওঠে, যে সেটা খুব একটা ইনার ইঞ্জিনিয়ারিংকে খুঁজছে কিনা, নাকি খুব বেশি তার মধ্যে উল্লাস বা উচ্ছ্বাস আছে, সেটা বোঝা যায়। আমার বরাবর মনে হয়েছে যে স্বামীজির লেখনীর মধ্যে যেরকম তার বলিষ্ঠতা, আত্মবিশ্বাস ও প্রত্যয় আছে, তেমন তার সঙ্গীত ও বোল রচনাতেও তার চরিত্রের একটি বীর রসের পরিচয় পাওয়া যায়, যা তার চলনে, বলনে, মননে, শিক্ষায়, সঙ্গীতে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। এর প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যে কত্থক নৃত্য, তার পরিবেশনা পর্যায়ক্রমে এবং যুগ যুগ ধরে প্রথমে পাখোয়াজ এবং পরে তবলার বোল নির্ভর একটি শিল্প বলে পরিচিত। কত্থকের অনেকটা অংশ তাই বীর রস সম্বলিত বোল এবং বাণীতে পরিপূর্ণ। আমরা এরকম বহুবার দেখেছি। আমার অভিজ্ঞতায় কত্থকের সঙ্গে বাজাতে গিয়েও পণ্ডিত বিরজু মহারাজজির সঙ্গে বা অন্যান্যদের সঙ্গেও দেখেছি যে যখন আমরা প্রোগ্রামের আগে আলোচনা করি যে কি কি হতে পারে বা কি কি আমরা করতে চলেছি, তখন তার মধ্যেও সেই ধরনের বোল যেগুলো নেচার থেকে নেওয়া, তার মধ্যে যেরকম কমনীয়তা নমনীয়তা আছে, সেরকম বীর রসের প্রভাব সেই ধরনের বলে, যেগুলো পাখোয়াজ এবং তবলার থেকে এসছে, তার প্রভাব অনেক বেশি। স্বামীজির চারিত্রিক দৃঢ়তায় পাখোয়াজ ও তবলা বাজানো এবং বোলের রচনায় তাই কত্থকের মুভমেন্টস, অ্যাকসেন্টস ও তার ডায়নামিক্সের পরিচয় পাওয়া যায়। উনি বরাবর বলে এসছেন, ক্লাসিক্যাল মিউজিক রিকোয়ার্স এ গ্রেটার ডিগ্রি অফ কনসেন্ট্রেশন টু ফলো ইট। আবার এও বলেছেন, ইফ ওয়ানস হোল সোল ইজ ইন এ সং, হি অ্যাটেন্স স্যালভেশন। বলেছেন, মিউজিক হ্যাজ দ্য ট্রিমেন্ডাস পাওয়ার ওভার দ্য হিউম্যান মাইন্ড, ইট ব্রিংস ইট টু কনসেন্ট্রেশন ইন এ মোমেন্ট। অর্থাৎ সঙ্গীতের সেই প্রাণ থাকলে মনঃসংযোগ হবে, এবং মনঃসংযোগ হওয়া সঙ্গীত সাধনার মাধ্যমে একজন শিল্পী মোক্ষ লাভ করতে পারেন। সঙ্গীতের এই সারমর্মের উপলব্ধি থেকে তাই উল্টোটাও বলেছেন, ল্যাঙ্গুয়েজ, আর্ট, মিউজিক দ্যাট এক্সপ্রেসেস নো মিনিং অ্যান্ড ইজ লাইফলেস ইজ অফ নো গুড। যেটা আমাদের সঙ্গীত শিক্ষার্থী আমরা যারা, তাদের মনে হয় সারা জীবন মনে রাখা উচিত। স্বামীজির সঙ্গীত কল্পতরু বইতে এবং তার রচনায় সঙ্গীতের উপরেই ওনার এই একটা দিকে আদি অকৃত্রিম, অন্যদিকে অত্যন্ত আধুনিক ভাবধারার এই পরিচয় পাওয়া যায়। আমি বলে শেষ করছি, আমি প্রার্থনা করি যেন তার আদর্শে এবং সঙ্গীত জ্ঞানে আমরা সকলে অনুপ্রাণিত হই এবং পরিপূর্ণ হতে পারি। আর আমি ফিল্মটি একবার দেখেছি, আমার মনে হয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ফিল্মটি করা হয়েছে। আপনারা দেখে আশা করি সকলে আনন্দ পাবেন। নমস্কার। শ্রী বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। তিনি বহুদিন যাবৎ ভারতীয় মার্গ সঙ্গীতে একক তবলাবাদন ছাড়াও বিভিন্ন নৃত্যশিল্পীর সঙ্গে তবলাবাদন করেছেন।
ফলত তার কাছ থেকে স্বামীজির মৃদঙ্গ বাদন বা বোলতানের সঙ্গে যে নৃত্যের যে সামঞ্জস্য, যেটি পরবর্তী সময়ে আমরা ডকুমেন্টারিতে দেখতে পাব, তার একটি সার্থক ভাষ্যরূপ পেলাম। সুর ও ছন্দ বিবেকানন্দ এই অডিও ভিজুয়াল কাজটি প্রদর্শনের আগে স্বামীজির সঙ্গীত ঘরানা এবং স্বামীজির তালবাদ্য চর্চা সম্পর্কে আলোচনা করবেন শ্রী চঞ্চল ভট্টাচার্য মহাশয়। স্বামীজির মৃদঙ্গ শিক্ষার গুরু ভাই প্রসিদ্ধ মৃদঙ্গাচার্য দুর্লভচন্দ্র ভট্টাচার্যের পৌত্র চঞ্চলবাবু, বিশ্বভারতীর মৃদঙ্গের প্রাক্তন অধ্যাপক ও তিনি আমাদের স্বামীজির মৃদঙ্গের ঘরানা সম্পর্কে বলবেন। শ্রী চঞ্চল ভট্টাচার্য। নমস্কার। আমায় এনারা নিয়ে এসেছেন এখানে কিছু বলার জন্যে, কিন্তু যে বিষয়ে বলার জন্যে সেটি কতটা থেকে আমি গুছিয়ে পারবো না। বাজনা হলে একটু দেখাতে পারতাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, তা বিবেকানন্দ তো স্বামীজি তো আমাদের পাড়ার লোক। আমার পাড়ার বাড়িতে প্রায় আসতেন সবসময়, কেন আমার দাদুর বন্ধু ছিলেন, উনি পাখোয়াজ বাজাতেন। তা পাখোয়াজের হচ্ছে কথা, পাখোয়াজেরই কথা বলি, যদি ভুল ভ্রান্তি হয় আমাকে একটু ক্ষমা করবেন। ধরুন পাখোয়াজের যে একটু আগে ওই ভদ্রলোক বললেন যে পাখোয়াজের ধুমা কেটে, হ্যাঁ ধুমা কেটে, শুধু ধুমা কেটে না, ধুমা কেটে, ধেরে কেটে, দাগে তেটে। কিরম আমি এক একটা বলছি, ছোট্ট ছোট্ট পিস তবলায় দিক দিয়ে বলছি। ধুমা কেটে কেটে তাগে তেটে তাকা ধুমা কেটে তাগে ধুমা কেটে তাকা ধুমা কেটে, একটা পাল্লা গেল। ধেরে কেটে একটা গেল। ধাগে তেটে আছে, ধাগে তেটে গদি নাগে তেটে কতেটে তাগে না ধাগে তেটে কথা গদি গেনে, ধাগে তেটে গেল। আড়ি যাচ্ছে, দান দান তাকিটে দান, দাঁতে ধেকেটে তাকিটে দান, না তাকিটে তান, তেরে কেটে দান, ধেকেটে কতেটে দান, ধেকেটে কতে তাগে নে, ধেকেটে কতেটে তাগে, ধেকেটে কতেটে তাগে, দাগে দিগে নে নাগে দিগে, দাগে তেটে তাকিটে তাকা, তাকিটে তাকা, কেটে তাকিটে তাকা, তাকিটে তাকা, তাগে দিগে নে নাগে দিগে, দা তুন তাকা তুন গেদেন তা, ধুমা কেটে তাক গেদেন তা, তাকা ধুমা কেটে তাকেটে দেখ, তাকেটে দেন দা, তাকেটে দেন দা, তাকেটে দেন দা, দা দেন তা কত তা গে দেন তা, ते कता गदी घेने कत्ते तेटे कथा कते गिर तक दाता कथा कते कथा कते गिर तक कते तागे ने दागे तेटे कथा गदी कत्ते तेटे कथा कते गिर तक दा गदन दाते गिर तक दा ने दा तेटे कथा कते गिर तक कान तागे ना गने गते गिर तक दागे दा दे ता गदी घेने दा गते गिर तक दादे गिर तक कान के देगा देटे कथा ते गिर तक दादे गिर तक दीदे गिर तक दादे गान दाती के ने तक कते के दम दादी गिर तक के दाते गिर तक गेना देके देटे ताके न का दी के तक धीरे ता आगे के देके न दिन तक कथा ते गिर तक दादे गिर तक तू के तू न गिर तक दा तिका न को ता तू देके दा गद्दा देके ने दादा का ने कान दा देन ता का तागे देन ता तेटे कथा गदी के
katte kate kata kate kata kate dhuma kate kate tage nagade gan tunga nagene tete kata gadi gene da da de tun tun na tete kata gadi gene da da gadi gene tete kata gadin takene nage nange tete kan takka da da gadi gene kat ga da tete kata gadi gene da det kat ga da tete kata gadi gene da det kat ga da tete kata gadi gene da চঞ্চলবাবুকে অসংখ্য ধন্যবাদ। স্বামী বিবেকানন্দ সঙ্গীতের শ্রেষ্ঠ সমজদার ছিলেন, আমরা সেইটি জানি। একই সঙ্গে ভারতীয় সঙ্গীত জগতের আর এক নক্ষত্রের কথা আমরা মনে করতে পারি। এদের দুজনের ভাবের মধ্যে একটি অপূর্ব সাদৃশ্য ছিল। স্বামীজি শ্রেষ্ঠ ললিত কলা অর্থাৎ সঙ্গীতের ওস্তাদির অচলায়তনে বন্ধ হয়ে থাক এটি চাননি। 1886 খ্রিস্টাব্দে সঙ্গীত কল্পতরুর ভূমিকায় স্বামীজি লিখছেন, আমাদের দেশে সকল বিষয়ে স্বাধীন চিন্তার স্রোত যে প্রকারে বন্ধ হইয়া গিয়াছিল, সঙ্গীতেও তাহা লক্ষিত হয়। যাহা হইয়া গিয়াছে তদপেক্ষা অধিক আর কিছুই হইতে পারে না, এই বিশ্বাস জাতীয় জীবনের দৃঢ় প্রথিত হইয়া গিয়াছিল। শিক্ষার অভাবই এইরূপ বিশ্বাসের মূল কারণ। প্রাচীনেরা কোন পথ অবলম্বন করিয়া রাগরাগিনী সৃষ্টি করিয়াছিলেন, লোকে সে বিষয়ের কোনো অনুসন্ধান করে না। কেবল তাহারা যেগুলি করিয়া গিয়াছেন তাহা শিক্ষা করাই যথেষ্ট বিবেচনা করে। ইহারা সঙ্গীতের মূল সূত্র সকল কিছুই বুঝেন নাই। কেবল শর্করাবাহী গর্ধবের ন্যায় এবং গড্ডালিকা প্রবাহের ন্যায় মূর্খ কুসংস্কারপূর্ণ ওস্তাদ প্রদর্শিত পথ অনুসরণ করেন। পরবর্তীকালে দিলীপ কুমার রায়ের সঙ্গে আলাপ আলোচনায় রবীন্দ্রনাথও এই একই কথা বলছেন, হিন্দুস্থানি গানকে আচারের শিকলে যারা অচল করে বেঁধেছেন সেই ডিকটেটরদের আমি মানি নে। যারা বলেন ভারতীয় গানের বিরাট ভূমিকার উপরে নব যুগের নব যে সৃষ্টি সপ্রকাশ তার স্থান নেই, ওইখানে হাতকড়ি পরা বন্দীদের পুনঃপুন আবর্তনের অনতিক্রমণীয় চক্রপথ আছে মাত্র, এমনতর নিন্দোক্তি যারা স্পর্ধা সহকারে ঘোষণা করে থাকেন, তাঁদেরই প্রতিবাদ করবার জন্যই আমার মতো বিদ্রোহীদের জন্ম। দিলীপ কুমার রায়কে বলছেন রবীন্দ্রনাথ। সুতরাং আমরা লক্ষ্য করতে পারি ভারতবর্ষের দুই সঙ্গীত বিশেষজ্ঞের সঙ্গীত চিন্তার একটি অপূর্ব সূত্র বিদ্যমান। তারা কখনোই সঙ্গীত বিষয়ে গবেষণা বন্ধ হয়ে যাক, নিত্য নব আলোচনা স্তব্ধ হয়ে যাক, এইটি তারা কোনোদিনই চাননি। হয়তো সেখান থেকেই আজকে সুর ও ছন্দ বিবেকানন্দের যাত্রাপথের আনন্দগানের শুভ সূচনা করেছিলেন শ্রী সর্বানন্দ চৌধুরী। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল সূত্র, যিনি মঞ্চে উপবিষ্ট এই সমস্ত মণিমাণিক্যকে একই সঙ্গে গেঁথে আমাদের গলায় অর্পণ করেছেন। অতি সম্প্রতি তার পিতৃবিয়োগ হয়েছে, তৎসত্ত্বেও তিনি যেভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং আজকেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সেজন্য আমাদের সকলের তরফ থেকে তাকে আমরা সশ্রদ্ধ অভিবাদন জানাই এবং তাকে অনুরোধ করি তার এই কাজটি সম্পর্কে আমাদের আরেকটু বিশদে জানানোর জন্য, আমাদের মননকে আরও সমৃদ্ধ আরও ঋদ্ধ করবার জন্য। শ্রী সর্বানন্দ চৌধুরী।
আমার পূজনীয় পিতৃদেব, যিনি আমার সঙ্গীত গুরু, কয়েকদিন আগেই চলে গেছেন। আমাদের ব্যথার পূজা এখনো সমাপন হয়নি। আজকের অনুষ্ঠানে তারও উপস্থিত থাকার একরকম কথা ছিল। সুরছন্দ বিবেকানন্দ, তাঁরই স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করছি। আপনারা জেনেছেন যে সুরছন্দ বিবেকানন্দ একটা অডিও ভিজুয়াল মাধ্যমের কাজ। ছবি করার জন্য যে বিশেষ শিক্ষার দরকার, আমার সে শিক্ষা নেই, এটা প্রথমে বলে নেওয়া দরকার। আর এটাও সত্যি যে আমি বা আমরা ছবি করতেও চাইনি। স্বামীজির গান যেভাবে শুনতে পাই এবং যেভাবে দেখতে পাই, স্বামীজির সঙ্গীত যেভাবে শুনতে পাই, যেভাবে দেখতে পাই, লিখে তা আর প্রকাশ করতে পারছিলাম না। সেই জন্য খানিকটা না বুঝেই এমন একটা অজানা মাধ্যমে প্রবেশ করে ফেলেছিলাম। জানি না সেটা ঠিক হয়েছে কিনা। তবে এর একটা বাইরের কারণও ছিল। গত বছরের শেষ দিকে স্বামী বিবেকানন্দের বাড়িতে একটা অনুষ্ঠান করার কথা ছিল স্বামীজির মৃদঙ্গের বোলবানী নৃত্যরূপ নিয়ে। অনুষ্ঠানের অল্পদিন আগে আমাদের বলা হয় যে সেখানে যে মঞ্চ, সেটি এই অনুষ্ঠানের পক্ষে এখন উপযুক্ত নয়। তখন খানিকটা বাধ্য হয়েই খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে এইরকম একটা মাধ্যম বেছে নিতে হয়, যার মধ্য দিয়ে আমরা আমাদের বক্তব্য, আমরা স্বামীজির বোলগুলোকে যেভাবে আমি দেখতে পাই নিজে নিজে, সেটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে কাজটা করেছিলাম। তবে ভালো কাজে যেমন বিঘ্ন থাকে, ভালো কাজে সহযোগিতাও থাকে। সেইভাবে এই কাজে আমি অনেকের সাহায্য পেয়েছি। এবং তারা কেউই অর্থের বিনিময় নয়, একটা কাজ, একটা গবেষণা যদি বলি, সর্বোপরি স্বামীজির কাজ, এখান থেকেই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই সুরছন্দ বিবেকানন্দ এই অ্যালবামে, বা শব্দটা যাই বলি,
সেটা আপনারাই ঠিক করবেন এটাকে কি বলা সঙ্গত। সেখানে মৃদঙ্গ বাজিয়েছেন শ্রী নিশান্ত সিং, যিনি স্বামীজির সঙ্গীত ঘরানার বাদক, এবং আপনারা শ্রী চঞ্চল ভট্টাচার্যের পরিচয় শুনেছেন যে তিনি স্বামীজির পাখওয়াজের বা মৃদঙ্গের গুরু ভাই দুর্লভ ভট্টাচার্যের পৌত্র। সেই চঞ্চল ভট্টাচার্যের কাছে নিশান্ত বহুদিন তালিম নিয়েছেন এবং এখনও নিচ্ছেন। যিনি এই কাজে সরোদ বাজিয়ে সাহায্য করেছেন তিনি শ্রী দীপঙ্কর চৌধুরী। তার সঙ্গীত শিক্ষা, প্রাথমিক সঙ্গীত শিক্ষা তার পিতৃদেব শ্রী দিলীপ কুমার চৌধুরীর কাছে। পরবর্তী সময় তিনি শ্যাম গঙ্গোপাধ্যায়, সঙ্গীতাচার্য শ্যাম গঙ্গোপাধ্যায় এবং শ্রী বুদ্ধদেব দাশগুপ্তর কাছে সরোদের তালিম নেন। পেশায় অবশ্য তিনি অন্য জগতের, তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং সেই পেশাতে আছেন। নৃত্যে যিনি অংশ নিয়েছেন বা সাহায্য করেছেন তিনি শ্রী তাপস দেবনাথ, যিনি বেলা অর্ণব আমরা অনেকেই জানি বঙ্গদেশের নৃত্যের জগতে যেসব মহিলারা বিশেষ একটা জায়গা করেছিলেন তার মধ্যে বেলা অর্ণব অন্যতম। তার কাছে দীর্ঘ সময় তাপসবাবু তালিম নেন। পরবর্তীকালে পণ্ডিত বিরজু মহারাজের কাছেও তিনি শিক্ষা করেন। এরা এদের শিল্প দিয়ে, এদের প্রতিভা দিয়ে, শিল্প প্রতিভা দিয়ে সাহায্য করেছেন। তাছাড়া একটা কথা উল্লেখ করতে চাই, যিনি এখন উপস্থিত নেই কিন্তু এসেছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশাই। আসলে আমার এই কাজটার জন্য একটা প্রেক্ষাগৃহের দরকার ছিল, কিন্তু বিনে পয়সায় কে হল দেবে? চেয়ে চিনতে গবেষণা। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা অনেকেই জানেন প্রাক্তনীদের একটা হল আছে, প্রেক্ষাগৃহ আছে, প্রাক্তনীরা চালান। তাদের কাছে চাইলাম, তারা অনেক দিন আমাকে ঘোরানোর পরে বললেন যে আমরা তো এইরকম কাজে দিই না, আমরা দান ধ্যান করি অনেককে, ছাত্রদের বা যাদের প্রয়োজন আছে ইত্যাদি। কিন্তু আমি বোঝাতে পারলাম না যে গবেষণার কাজে সাহায্য করাটাও একটা দান, একটা সামাজিক কর্তব্য। পৃথিবীর শ্রেষ্ঠ গবেষণাগুলি দেখলে দেখা যাবে এই রকম দানেই বা নিঃস্বার্থ সাহায্যের মধ্য দিয়েই হয়েছে। সেই সময় আমাকে উপাচার্য মশাই এটা জানতে পেরে বললেন যে আপনি তাহলে কি করে কাজটা করবেন? একদিন সন্ধেবেলায় ক্লান্ত হয়ে যখন ওর কাছে গেছি বা গিয়ে পড়েছি, আমি সত্যি বলছি ওর এই বাক্যটায় আমি খুব অভিভূত হয়েছিলাম। একজন ব্যস্ত উপাচার্য নিছক একটা গবেষণার জন্য তার এতটা মাথা ব্যথা আমি আশা করিনি। পরে তাঁরই সাহায্যে
এবং বাংলা বিভাগের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আমার বন্ধু শ্রী শাশ্বত ভট্টাচার্যের সহযোগিতায় প্রেক্ষাগৃহটি পাই, ব্যবহার করতে পারি বিনে পয়সায়। আর আপনারা জানেন এই ধরনের কাজ এডিট করতে হলে সেটা প্রচুর ব্যয় সাপেক্ষ ব্যাপার, এডিটিংয়ের অংশটা। কে করে দেবেন জানতাম না কাজ যখন শুরু করেছিলাম, কিন্তু ওই রকম কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেইভাবেই অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়ার কর্ণধার শ্রী অরিজিৎ ভদ্র এই কাজটি, এডিটিংয়ের কাজটি প্রায় বিনে পয়সায় করে দিয়েছেন। এদের কৃতজ্ঞতা জানানোর কোনো জায়গা নেই আমার পক্ষ থেকে। স্বামীজির কাছে প্রত্যেকের এদের ভালো হোক, মঙ্গল হোক এই প্রার্থনা করি। আর এখানে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি চেয়েছেন দেখে আজকের এই অনুষ্ঠান। শুধু তাই নয়, স্বামীজির বোলবাণী নিয়ে যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন তাঁরই উৎসাহে এই গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে বোলস অ্যান্ড রিদমস ফ্রম বিবেকানন্দ প্রকাশিত হয়েছিল। স্বামীজির বোলবাণী শুনতে কেমন, পুরনো বইয়ের পাতা থেকে সেগুলো তুলে এনে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। সেই জন্য আমরা সকলে তার কাছে কৃতজ্ঞ, যারা সঙ্গীতপ্রেমী এবং যারা স্বামীজির অনুরাগী সকলেই। এবং সেই সময় তার একটা ইচ্ছে ছিল যে এই ধরনের কাজের একটা ওই শুধু শ্রাব্য নয়, দৃশ্য শ্রাব্য যেটা বলি, অডিও ভিজুয়াল হলে, একটা ভিডিওর কাজ হলে ভালো হয়। সেটাও খানিকটা আমার চিন্তার মধ্যে ছিল এই কাজ করার সময়। এখন কথা হলো কি আছে সুরছন্দ বিবেকানন্দ এই অডিও ভিজুয়াল কাজে কি আছে। এর মধ্যে তিনটে জিনিস আছে পরিষ্কার। একটা হচ্ছে স্বামীজির ব্যবহৃত বা কোনো কোনো বোল হয়তো তার খানিকটা, যেটাকে আমরা ইংরেজিতে ইম্প্রোভাইজ করা বলি, কিছুটা তার পরিবর্তিত বা রচিত। সেই ধরনের সঙ্গীত কল্পতরু বই থেকে কিছু বোলবাণী আমরা এখানে পরিবেশন করেছি। কিন্তু এই বোলবাণীগুলো আমরা পরিবেশন করেছি একটা নির্দিষ্ট রাগের সঙ্গে। এই রাগটির নাম আপনারা শুনেছেন, শ্রী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, বাগেশ্রী। এই বাগেশ্রী স্বামীজির খুব প্রিয় রাগ ছিল। তো এই রাগে সঙ্গে আমরা স্বামীজির মৃদঙ্গের বোলবাণীগুলো পরিবেশন করেছি। বোলবাণীগুলো যেমন মৃদঙ্গে বেজেছে, একই সঙ্গে ওই একই বোলবাণী সরোদের তারেও বেজেছে। মৃদঙ্গ বা তবলার বোলবাণীকে অনেক সময় বলা হয় পরণ, মানে এক ধরনের বোল যেগুলো তবলায় নানান ধরনের বোল বাজে, তো এক ধরনের কম্পোজিশন বা রচনা, সেটাকে আমরা বলি পরণ। তো একটা কথা সঙ্গীতের মানুষরা সকলেই জানেন, এখন খুব শোনা যায় না, আগে বাজানো হতো তার পরণ। অর্থাৎ পরণটা যেমন মৃদঙ্গে চামড়ার যন্ত্রে বা তবলায় চামড়ার যন্ত্রে বাজবে, একইভাবে সেই একই বোল তারের যন্ত্রেও বাজানো যায়। এটাকেই বলা হয় তার পরণ। আমরা সেইভাবে স্বামীজির বোলগুলো যেমন মৃদঙ্গে বাজিয়েছি, পাশাপাশি তারের যন্ত্র সরোদেও বাজিয়েছি।
সেই সঙ্গে এই বোলগুলোকে নৃত্যে রূপ দিতে চেয়েছিলাম। কেন চেয়েছিলাম? আমি যখন বোলবাণীর কাজ করি প্রায় 3-4 বছর হয়ে গেল, তখন ওই বোলবাণীগুলো যখন বারবার করে পড়তাম ছন্দে ফেলে, আমার মনে হতো যে বোলবাণীগুলো কি করে দেখা যেতে পারে। এবং স্বামীজি মেজাজকে, সঙ্গীতের মেজাজকে বোলবাণীর মধ্যে যেভাবে পাচ্ছি, তার সঙ্গেই যেন এসে পড়ে একটা নাচের ছবি। তাহলে এই নাচের ছবির মধ্যে কি স্বামীজির সঙ্গীতের মেজাজ সেটা ধরা পড়তে পারে? এরকম একটা কৌতূহল হলো। খেয়াল করলাম স্বামীজি নৃত্যেও কম ছিলেন না। ওর বন্ধু প্রমথনাথ বসু সে কথা বলেছেন যে স্বামীজি নৃত্যে গ্রিকদের মতো ছিলেন বলে বলছেন, গ্রিকদের কাছে নৃত্য বিরচিত কলা বলে বিশেষ আদৃত ছিল। আপনারা সে কথাও শ্রী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে শুনেছেন যে কত্থকের মধ্যে একটা বীর ভাব আছে। তো মনে হলো স্বামীজির এই বোলবাণীগুলো কত্থকের মধ্যে ফুটিয়ে তুললে, কত্থকের মধ্যে রূপ দিলে এটা কেমন হতে পারে। তো সেই মনে করে আমরা কত্থকের আঙ্গিকে এই বোলগুলোকে রূপ দিয়েছি এবং তার সঙ্গে জড়িয়ে নিয়েছি স্বামীজির বিভিন্ন ভঙ্গিগুলোকে। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর একটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই কাজে, যে এর মধ্যে খেয়াল করবেন একটা পড়ন আছে, যেটা বিবেক পড়ন চৌতালে। এটা স্বামীজির সঙ্গীত কল্পতরুর কোনো বোল নয়। আমাদের পাখোয়াজি বা মৃদঙ্গে বহু যুগ ধরে কালী পড়ন, শিব পড়ন এরকম বাজানো হতো, এমনকি সাই পড়ন, অর্থাৎ এদের স্তুতি করে। আমাদের এখানে সেরকম কিছু ছিল না বিবেকানন্দকে নিয়ে, সেটা আমরা করেছি এবং তার মধ্য দিয়ে আমরা স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি এইভাবে, জয় 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 বিবেকানন্দ কতক দিঘনে বাজে মৃদঙ্গ, রাম কৃষ্ণ চরণে স্থান ধা ধেট কত ধিত্তাকান, জননী শারদা করেন করুণা ধাগেনে নাগেনে কথা থুন নানা, নবরূপ ধরে বেদ বেদান্ত, জয় 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 বিবেকানন্দ। ধীরে 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 কেটে তাক জগৎ সভায় পড়ে গেছে ডাক, ধাতর ধা কত কত, জগতের মাঝে নতুন ভারত, গম্ভীর ধীর দাত্ত শান্ত, জয় 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 বিবেকানন্দ। ধা দিন ধাগে ধা ধেটে কথা, শিব জ্ঞানে জীব পূজার দেবতা, ধের ধেরে কেটে ধাকেটে তাক দিন, অমৃত পুত্র কেহ নহে হীন, ধাকেটে তাকেটে কথা গদি ঘেনে গ্রেদেন তান, তাল ছন্দে বিবেকানন্দে করি প্রণাম, গ্রেদেন তান করি প্রণাম, গ্রেদেন তান করি প্রণাম, গ্রেদেন তান করি প্রণাম। মঞ্চে উপবিষ্ট সকলকে ধন্যবাদ। আমাদের প্রথমার্ধের যে আলোচনা সভা ছিল সেটি এখানে সমাপ্ত হলো। আপনাদের সকলের কাছ থেকে সামান্য কিছু মিনিটের বিরতি নিয়ে